তুই কাঁদছিস কেন মা? তুই কাঁদিস না, কাঁদিস না। শোন, যার কপালে যা আছে সেটা নিয়ে তো ভেবে কোনো লাভ নেই। আমি বলছিলাম কি, তুই না অভিনয়টা ভালো করে কর, দারুণ অভিনয় কর। অভিনয়টা মন দিয়ে কর, আর অভিনয় করে দেখিয়ে দে যে তুই অভিনয় করে আয়ুষকে বিট করতে পারিস। কেমন বাবা? ঋষি, তুমি এখনো ওর কপালে ওষুধটা লাগিয়ে দিলে না? লাগাবে না। কেন লাগাবে না? কেন লাগাবেন? তুতুল লাগাবে না কেন? আরে ওষুধটা না লাগালে তো ইনফেকশন হয়ে যাবে। কতটা কেটে গেছে তা তুমি জানো? থাক, আমি ঠিক আছি। ও মনে হয় এই দাগটা আয়ুষের মেমেন্টো হিসেবে রেখে দিতে চায়, তাই ওষুধ লাগাতে দিচ্ছে না। ও মনে করে এই ব্যথাটা যতক্ষণ ওর সঙ্গে থাকবে ততক্ষণ আয়ুষ ওর মনের ভিতর থাকবে, তাই না সোহা? সোহা নয়, তুতুল। শোনো শোনো তুতুল, কালকে তোমার শুটিং আছে। তুমি তাড়াতাড়ি ওষুধটা লাগিয়ে দাগটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করো, নইলে তোমাকে শুটিংয়ে দেখতে খারাপ লাগবে বাবা। কাল আমি শুটিংয়ে যাব না, আর আমি কাল এখান থেকেও চলে যাব। কোথায় যাবে? কোথায় যাবে তুতুল? তোমার তো এই কোঠি বাড়ি ছাড়া তো আর তো কোথাও যাওয়ার উপায় নেই। সেখানে একটা বদ্ধ জীবনে পচে গলে মরতে হবে তোমায়, তাই তো? অথচ আমার ছেলেকে দেখো, তোমাকে একটা সুস্থ জীবন দিতে চাইছে। সিনেমাটা যদি ক্লিক করে, তোমাকে কত লোক সম্মান করবে, কত লোক চিনবে তোমায়, কত লোক ভালোবাসবে। আর ওই আয়ুষের ওপর তোমার প্রতিশোধটাও নেওয়া হবে। তাই তো তুতুল? জেদ না থাকলে বড় হওয়া যায় না। তুমি চাও না বড় হতে? তুমি চাও না আয়ুষের মতো নাম করতে? তোমার দিদি ডাক্তার। একটা ডাক্তারকে কতগুলো মানুষ চেনে বলো তো? কজন চেনে? অথচ একজন অভিনেত্রীকে সারা দেশ চেনে, সারা পৃথিবী চেনে। তোমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি হোক না কেন তুতুল, তোমার দিদির কি উচিত ছিল আয়ুষের সঙ্গে বিয়েতে রাজি হওয়া? বলো, ছিল উচিত? শোনো সোহা, এই ফিল্মটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে শেষ করতে হবে। আমি এই ফিল্মটা তাড়াতাড়ি শেষ করে রিলিজ করতে চাই, কারণ আমার বিশ্বাস এই ফিল্মটা রিলিজ হলে পৃথিবীতে অনেক কিছু বদলে যাবে। আর তাই এই ফিল্মটা শেষ না হওয়া পর্যন্ত তোমায় কোথাও যাওয়া হবে না সোহা। আর তাতে যদি আমাকে পুলিশের সাহায্য নিতে বাধ্য হতে হয়, তাও করব। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় সেটা আমিও দেখবো এবার। দেখবো দীপ্যমান চ্যাটার্জির মুখ কোথায় থাকে। দীপ্যমান চ্যাটার্জি। দীপ, তোমার ছেলের বউ এখন আমার হাতে। শুধু হাতে নয়, হাতের মুঠোয়। আমার উপর অপমানের প্রতিশোধ আমি এইভাবেই নেব। আমি তো কোনো কিছু মেলাতে পারছি না। ও সমস্ত কিছু জানা সত্ত্বেও লেখাদের বাড়িতে গিয়ে বসে আছে। ও কি মানুষ? হয়তো কোনো একদিন মানুষ ছিল, কিন্তু আজ আর নেই। তাই ওকে মনুষ্য শ্রেণীতে ফেলে কোনো কথা বলো না প্লিজ। কি মনে হচ্ছে জানিস তো বাপ্পা? ওকে মেরে পুঁতে রাখি,
কখন এত খারাপ হলো মেয়েটা, কখন এত অধর্ম শিখলো? ছি 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 ছি। আশা করি তুতুল প্রসঙ্গে সব কথা আজই শেষ হয়ে যাবে দাদা সাহেব। ওর সম্পর্কে আর কোনো কথা আমায় ভবিষ্যতে শুনতে হবে না। না, শুনতে হবে না দাদু ভাই। আমি তোমাকে বলছি, আমাদের জীবন থেকে তুতুল চিরকালের মতো মুছে যাবে। আজ থেকে আমরা আর ওর পরিচয় স্বীকার করি না, করব না। আর তার সঙ্গে একথাও বলতে হবে, তোমার মনের বাসনাও অপূর্ণ রাখবো না আমরা। আমার বাড়ি বিবির তোমার মতো একজন যোগ্য পাত্র পাওয়ার কথা, কিন্তু অপাত্রে দান করলে কি আর কোনো কিছুর দাম পাওয়া যায়? তুমি নিজেই নিজেকে অপাত্রে দান করেছিলে আয়ুষ, আর তার জন্য তোমার জীবনে অনেকটা সময় নষ্ট হয়েছে। আমি চেষ্টা করব তোমার জীবনের যা ক্ষতি হয়েছে তার পূরণের চেষ্টা করব আমি নিজে। আর সেই চেষ্টা হলো, আমি সকলের সামনে কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়ি বিবিকে তোমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আমি আর একটা দিনও ওয়েট করতে চাই না দাদু ভাই। মিতুল, তুমি কত তাড়াতাড়ি আমার কাছে আসতে পারবে? কত তাড়াতাড়ি বলো। দেখো বাবা আয়ুষ, আমাদের মেয়ের বিয়ে নিয়ে তো অনেক আশা আছে না, যেমন সব বাবা মায়ের থাকে আর কি। আমরা চাই তোমাদের বিয়েটা খুব ধুমধাম করে হোক। আমার তো কোনো আপত্তি নেই, আমি তো চাই খুব ধুমধাম করে বিয়েটা হোক। প্রেস, মিডিয়া সবাইকে ইনভলভ করব, ঠিক যেমনভাবে আয়ুষ কুমারের বিয়ে হওয়া উচিত ঠিক তেমনভাবে এবার আয়ুষের বিয়ে হবে। দেখো বাবা, আমরা প্রথমে আপত্তি করেছিলাম ওই শয়তানি মেয়ের কথাটা ভেবে, কিন্তু এখন বুঝতে পারছি আমরা ভুল করেছিলাম। তোমার মতন হীরের টুকরো ছেলের কই মেয়ের যোগ্যই নয়, সেই জন্যে বোধহয় তোমার সাথে ঘর করতে পারলো না। এরপর দেখো ওকে ছুঁড়ে ফেলে দেবে, রাস্তায় ভিক্ষে করতে হবে ওকে। করুক, তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? ওর জীবন কিভাবে কাটবে সে নিয়ে তো আমাদের চিন্তার কোনো কারণ নেই। আজ থেকে আমি জানবো আমার একটিই নাতনি, আর আমার বাড়ি বিবি আমার একমাত্র নাতনি, আর কেউ নয়। ঠিক আছে আয়ুষ, আমরা এবার যাব তোমার বাবা মার কাছে, আমরা যাব। ও যখন নিজেই নিজের মুখ পুড়িয়েছে তখন আমাদের তো আর তোমার সাথে মিতুলের বিয়েতে বাধা দেবার কথা নয় না। ও যখন এতটা শয়তানি করতে পেরেছে তখন ওর সবচেয়ে বড় শাস্তি হলো তোমার সাথে মিতুলের বিয়েটা দিয়ে দেওয়া, সবচেয়ে বড় শাস্তি। অন্য কারোর সাথে বিয়ে হলে ও এতটা জ্বলবে না যতটা জ্বলবে ওর নিজের দিদির সাথে তোমার বিয়েটা দিলে। মিতুল আমাদের সত্যি খুব ভালো মেয়ে, আমি বলছি বাবা, দেখো মিতুল তোমায় খুব সুখে রাখবে, সারাটা জীবন খুব সুখে রাখবে। আমিও তাই বিশ্বাস করি। মিতুল, সবার সাথে আমার কথা হয়েছে, শুধু তোমার সাথেই হয়নি। তুমি কিছু বলছো না? তোমার কোনো আপত্তি নেই তো? না, তোমাকে সবার সামনে বলতে হবে তোমার কোনো আপত্তি থাকলে। সব কথা মুখে না বললে বুঝতে পারো না না তুমি? আমার মেয়েটা 100 কথার 1 কথা বলে গেল আয়ুষ।
আশা করি বুঝতে তোমার ভুল হয়নি। না আঙ্কেল, আমার বুঝতেও ভুল হয়নি আর মিতুলকে চিনতেও ভুল হয়নি। আজ থেকে আমার শুধু একটাই কর্তব্য, তুতুলের মতো একটা নষ্ট মেয়ের স্মৃতি সারা জীবনের মতো ধ্বংস করে ফেলা, আর মিতুলকে নিয়ে নতুন করে জীবন গড়ে তোলা। আমাদের ওই মেয়েটা ও আয়ুষকে ছেড়ে ঋষির কাছে কেন গেল? শেখর আঙ্কেল, আমার কাছে যে মৃত, আপনাদের কাছে সে কেন বেঁচে আছে?